অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে সমঝোতার আশা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তাদের মতে ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তন রাজনীতিতে পরবর্তী রাজনীতিতে বৈঠক দেশটির জন্য মাইল ফলক হবে, পূরণ হবে ভোট নিয়ে জনগণের প্রত্যাশা। নতুন দল এনসিপির আশা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার সহ জুলাই চেতনা বাস্তবায়নের বিষয়টি প্রাধান্য পাবে তাদের বৈঠকে। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের সময় নিয়ে দেশের রাজনীতিতে যখন বিপরীতমুখী অবস্থানে বিএনপি ও অন্তর্বর্তী সরকার, ঠিক সেই মুহূর্তে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরকালে তিনি বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। বিএনপি নেতাদের আশা অধ্যাপক ইউনূস তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে ইতিবাচক আলোচনা হবে। যে সমস্ত বিষয়গুলো এখন সবচেয়ে বেশি আলোচনার দাবি রাখে তার মধ্যে জাতীয় নির্বাচনের সময়সীমা এবং সরকারের নিরপেক্ষ আচরণ আর অন্যান্য গুরুত্বপূর্ণ যে সমস্ত ইস্যুসগুলো আছে, আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে এবং হওয়া উচিত। নতুন দল এনসিপির আশা প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পাবে জুলাই চেতনা। এই জেনারেশনটা কি চাচ্ছে, কোন ধরনের রিফরমেশন, কোন ধরনের সংস্কারগুলো চাচ্ছে এবং কোন ধরনের পরিবর্তনগুলো চাচ্ছে সেই বিষয়ে ঐকমত্য হওয়া জরুরি। বিশেষত সহিংসতার যে রাজনীতি, সে রাজনীতির ইতি টানতে চায়। রাজনৈতিক নেতারা মনে করছেন উদার মানসিকতা নিয়ে দুই পক্ষ আলোচনা করলে তা হবে দেশের রাজনীতির জন্য ইতিবাচক। তারা দুইজন নেতা বসবে, কথা বলবে, সে তো পলিটিক্সটাই হবে। আর পলিটিক্স মানে এখন নির্বাচন, এবং নির্বাচনে বিএনপি কী চায় সেটা ক্লিয়ার, গভর্নমেন্ট যা বলছে সেটাও জানাচ্ছে। এইখানে একটা মিড পয়েন্ট আসতে পারে। বিএনপিকে স্যাক্রিফাইস করতে হবে বেশি, এবং সরকারের প্রতি সমঝোতামূলক সমর্থনমূলক পদক্ষেপটা বিএনপিকে বেশি রাখতে হবে। সেক্ষেত্রে সরকার যদি কিছু সময় এদিক সেদিক করে এটাকে অ্যাডজাস্ট করতে পারে, তাহলে আমার মনে হয় আলোচনাটা ফলপ্রসূ হবে। লন্ডন সময় শুক্রবার সকাল 9টা থেকে 11টার মধ্যে সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অধ্যাপক ইউনূস তারেক রহমান বৈঠক। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপ্রিলে নির্বাচনে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। তারা বলছেন রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি নিতে হবে, তবে সবার আগে নিশ্চিত করতে হবে দেশের স্থিতিশীলতা। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই ঠিক করতে হবে নির্বাচনের রোডম্যাপ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই বিএনপি সহ বেশিরভাগ দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে গণহত্যার বিচার ও সংস্কারের পরে নির্বাচন চায় নতুন দল এনসিপি। আর অন্তর্বর্তী সরকারের ঘোষণা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এ অবস্থায় সাধারণ মানুষের অনেকেই চান না আর কখনোই স্বৈরাচারী শাসন ফিরে আসুক। সেজন্য নির্বাচনের আগে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার চান তারা। যে সংস্কার বা যে জিনিসগুলো অনেক প্রয়োজন, এগুলো যদি এপ্রিলের মধ্যে কমপ্লিট হয়, এপ্রিল ইলেকশন হতে পারে। আমরা গরিব মানুষ, কাজ করে খাই, ভোট দেবো, যে পারবো তারাই দেবো। আন্দোলন, হরতাল মরতাল, গরিব মানুষ, দিন মজুরেরা, এদের অসুবিধা হয়ে যায় আর কি। ডিসেম্বর হওয়াটাই বেশি ভালো। সাধারণের চাওয়া নির্বাচন ব্যবস্থা এমন হতে হবে যাতে আর কেউ ভোটাধিকার হরণ করতে না পারে। এজন্য ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। এর আগে তো ভোট দিতে পারি না, ঠিক আছে, আর নতুন সরকার আসলে আমরা যেন সুখ সুবিধায় ভোট দিতে পারি। দেশ যেভাবে চলতেছে আমরা সেভাবেই চাই। আমরা চাই ডক্টর ইউনূস আরো 5 বছর থাকে। লঙ্কায় যেই যায় সেই হয় রাবণ, তো আমরা চাই না যে ক্ষমতায় যেই যাক সে রাবণ হয়ে আসুক। রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঠিক করা উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এত ধীর গতিতে কিছু দেখছি না আমরা, কিন্তু কথা হলো কি যে ওনাকে তো সেরকম কোনো সহযোগিতা কেউ করছে না, পলিটিক্যাল পার্টিগুলোও করছে না, আর্মি করছে না, সিভিল সোসাইটির মধ্যে কিছু কিছু লোক ইউটিউবে এসে যা তা বকাবকি করছে।
রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া রাষ্ট্র পরিচালনার পাশাপাশি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ পতনের পর সামনে যে নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচন হবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। বুধবার লন্ডনের একটি হোটেলে এই সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন, মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঐতিহাসিক মুহূর্ত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে সুবাতাসের প্রত্যাশা করছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সবার মনোযোগ এখন লন্ডন বৈঠকের দিকেই। রিজভী অভিযোগ করেন, ঈদের সময় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। মানুষ কার্যকর পুলিশি পদক্ষেপ দেখতে চায় মন্তব্য করে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুবই সীমিত। অর্থনীতি ভেঙে পড়েছে জানিয়ে বিদেশি বিনিয়োগ না আসার জন্য অনির্বাচিত সরকারকেই দায়ী করেন রিজভী। ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে অনড় থাকার প্রশ্নে রিজভী বলেন, আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হবে। আমার বিশ্বাস এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। নির্বাচন সামনে রেখে তৎপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণ করেছে দলটি। চলতি মাসে নিবন্ধনের আবেদন করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক পার্টিকে শহরকেন্দ্রিক না হয়ে তৃণমূলে দল গোছাতে হবে। সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোডম্যাপ প্রদান করবে। আত্মপ্রকাশের পর 4 মাস পার করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতারা বলছেন, এখন লক্ষ্য নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া। এরই মধ্যে 10টি জেলা এবং 100-এর উপরে উপজেলা পর্যায়ে কমিটি দেয়া হয়েছে। বাকি কমিটিও দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে চলতি মাসেই। আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর মানুষকে যদি আমরা যুক্ত করতে পারি এবং তাদের মধ্যে তাদেরকে সংগঠিত করে যখন আমরা আগাতে পারবো, তখনই আসলে বাংলাদেশের মধ্যে আমাদের এই জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। ঈদের ছুটিতে দলটির নেতাকর্মীরা এখন জেলা উপজেলা পর্যায়ে গণসংযোগ চালাচ্ছেন। আমরা যেহেতু এলাকাগুলোতে ভ্রমণ করছি, আমরা সেখানে দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ মানুষ আছে যারা জনপ্রতিনিধি হতে ইচ্ছুক। আমরা তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি। এছাড়াও যারা অভ্যুত্থানে বিভিন্ন পয়েন্টগুলোতে, যে সকল জায়গায় অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সে সকল পয়েন্টগুলোতে নানা ব্যক্তিবর্গ কিন্তু রাজনৈতিকভাবে হাজির হচ্ছে এবং তারা রেভলিউশনারি ফোর্স আকারে দাঁড়িয়েছে। তো আমরা তাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন, এনসিপির নেতাদের এখন দল গোছানোর জন্য বেশি সময় দিতে হবে। শহর কেন্দ্রিক না হয়ে তৃণমূলে বেশি কাজ করতে হবে। তাকে ঢাকা শহরের বাইরে যেতে হবে এবং ঢাকা শহরের বাইরে যাওয়া মানে এই নয় যে মানে আবার অন্যান্য বিভাগীয় শহরগুলো যাওয়া, গ্রামে গঞ্জে চষে বেড়ানো। সমর্থক বাড়াতে হলে আপনাকে গ্রামে গঞ্জে যেতে হবে। এই কাজটা তারা ভাগ ভাগ করে নিতে পারে। দলটির প্রতীকের ক্ষেত্রে প্রযুক্তি, প্রকৃতি এবং বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। এরই মধ্যে 10টি প্রতীকের প্রাথমিক তালিকা করা হয়েছে। ঐক্যমতের ভিত্তিতে প্রতীক চূড়ান্ত হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপিএস মোজাম্মেল এত দুর্নীতি করলেন অথচ উপদেষ্টা আসিফ মাহমুদ কিছুই জানতেন না, এটা কিভাবে সম্ভব? এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান তিনি। বুধবার সকালে ঝিনাইদহে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে রাশেদ খান এ দাবি করেন। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠন হয়েছে উল্লেখ করে রাশেদ খান মন্তব্য করেন, সরকার এককভাবে অনেক সিদ্ধান্ত নিচ্ছে যা গ্রহণযোগ্য নয়। এমন সিদ্ধান্ত স্বৈরাচারী শেখ হাসিনার আচরণকে মনে করিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বড় রাজনৈতিক দলগুলোর মত উপেক্ষা করে এপ্রিলে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে বলেও মনে করেন রাশেদ। আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, যেমনি ভাবে তদন্ত হচ্ছে এপিএস মহাজনকে নিয়ে, ঠিক একইভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সব থেকে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত হতে হবে। সংক্রমণ বাড়ায় করোনা মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল, চালু হবে করোনা পরীক্ষাও। এসব তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করেন তিনি। আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এপ্রিলে শনাক্ত হয় 23 জনের, মে মাসে 86 আর জুনের 10 দিনেই আক্রান্ত 68 জন। করোনা সংক্রমণ নিয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মহাপরিচালক। জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, বারবার হাত চোখ ধোয়া সহ 11টি নির্দেশনা দেয়া হয়েছে। সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা, ডিভিশনাল ডাইরেক্টর সহ মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদস্থ উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়, তাদেরকে নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে। করোনার পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয়, কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা। হাসপাতালে শিগগিরই করোনা পরীক্ষার কিট পৌঁছানো হবে এবং কয়েকটি হাসপাতালে বিশেষায়িত বেড করা হবে। এছাড়া টিকার ব্যবস্থাও করা হবে। ডিএনসি হাসপাতাল আছে, সেখানে 50 বেডের একটা ওয়ার্ড রেডি করা আছে এবং 15 বেডের আইসিইউ আলাদা করা আছে ডিউটি ডক্টর সহ কোভিড পেশেন্টদের জন্য। মুগদাতে আমার 20 বেড রেডি করা আছে, প্রবিটোলাতে 15 বেডের কোভিড ফ্যাসিলিটি রেডি করা আছে। যদি ঢাকার বাইরে কথা বলেন, আমরা চাই যে কোনো রোগী ঢাকাতে না আসুক, ঢাকার বাইরে চিকিৎসা পাক। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, হাসপাতালে আসা সব রোগীর করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই। উপসর্গ থাকলে ও জটিল রোগে আক্রান্তদেরই পরীক্ষা করা হবে। একজন রোগীও যদি মারা যায়, তার ফ্যামিলির জন্য এটা 100%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের টানা ছুটিতে বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ। এতে বিপাকে পড়েছেন কর্মজীবী বহু মানুষ। অনেক এলাকা ঘুরেও মিলছে না খাবারের সন্ধান। ব্যবসায়ীদের দাবি, ছুটিতে ক্রেতা কম থাকায় লোকসান গুনতে হয় তাদের। তবে আগামী শনিবার ছুটি শেষ হলে ক্রেতার চাপ বাড়বে এবং হোটেল রেস্তোরাঁও খুলবে পুরোপুরি। ঈদের লম্বা ছুটিতে ঢাকা ছেড়েছেন বহু মানুষ। এ কারণে বন্ধ রয়েছে রাজধানীর মতিঝিল, উত্তরা, বিমানবন্দর সহ বিভিন্ন এলাকার বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ। ঈদ উদযাপনে পরিবারের সদস্যরা ঢাকার বাইরে থাকলেও জীবিকার তাগিদে রয়ে গেছেন অনেকেই। রেস্তোরাঁ বন্ধ থাকায় ভোগান্তিতে ও বিপাকে পড়েছেন তারা। বিশেষ করে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন পরিবহনের চালক, ব্যাচেলর এবং মেসের বাসিন্দারা। হোটেল বন্ধ আছে, এই সমস্যাটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। দ্বিতীয় কথা, আমরা 7 দিনে কাজ করে টাইম মতো খাবার পাচ্ছি না। লিস্ট নিয়ে ঘুরতেছি জায়গা জায়গা, একবার ওইখানে গেছি, এখন চিন্তা করছি পুরান ঢাকা যাবো। ঈদের ছুটিতে বাড়িতেও গেছি না, এখন হোটেল সব কিছু বন্ধ। এখন আমরা একটা হোটেল পাইছি, অনেক দূর থেকে আসিয়া এই খাবার নিয়ে যেতেছি। তবে যে অল্প কিছু খাবারের হোটেল খোলা রয়েছে, সেগুলোতে এই সময়টা ক্রেতা কম থাকায় আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার থেকে এসব হোটেল রেস্তোরাঁয় চাপ বাড়ার আশা তাদের। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়া করতেছে, খাবার নিতেছে। যেরকম মনে করছিলাম এবার তা না, তাই লং টাইম বন্ধ বেশি পাওয়াতে মানুষ বেশিরভাগ চলে এসেছে ঢাকার থেকে আর কি। তা আমরা সব বছরই খোলা রাখি, এর চেয়ে বেশি হয় কাস্টমার। মহাজনরা এরকম আশা করতেছে যে আপনার শনি রবিবার থেকে কাস্টমারের চাপ বাড়বে আর কি। ঈদুল আজহা উপলক্ষে জুনের 5 থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে শনিবার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের চৌগাছায় 8 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে। ভুক্তভোগীরা স্বজনরা জানায়, বুধবার বিকেলে প্রতিবেশী মিজানুর রহমান শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে ধর্ষণ করে সে। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে পালিয়ে যায় মিজানুর।
এরপর গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ বলছে জড়িতদের ধরতে মাঠে কাজ করছে কয়েকটি টিম। লক্ষ্মীপুরের রায়পুরে মাদক মামলায় জামিনে বেরিয়ে বাবাকে হত্যা করে ছেলে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে উপজেলার উত্তর চরবংশী এলাকার দেওয়ানবাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে নিহত হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর ঈদের 3 দিন আগে জামিনে বের হয় মামুন। এরপর সে আবারও মাদক সেবন ও বেচা কেনা শুরু করে। এ নিয়ে বাবা শাসন করায় বুধবার রাতে হযরত আলী দেওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় মামুন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। বরিশাল থেকে 20টি রুটে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির অর্ধেকের বেশি বাসই মেয়াদোত্তীর্ণ। যেগুলো চলছে সেগুলোর অবস্থাও করুন। কোনো বাসের ছাদে ট্রিপল দিয়ে চলছে বৃষ্টি ঠেকানোর চেষ্টা। ভোগান্তি কমাতে নতুন বাস নামানোর দাবি যাত্রীদের। তবে এরপরও যাত্রী সেবা নিয়ে সংকট দেখছে না কর্তৃপক্ষ। প্রায় 34 বছর আগে দুটি বাস দিয়ে বরিশালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির যাত্রী সেবা শুরু হয়। এখন 20টি রুটে চলছে 52টি বাস, কিন্তু 27টি বাসেরই মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে। বাকিগুলো কোনো রকম দায়সারা মেরামত করে চালানো হচ্ছে রাস্তায়। যখন বৃষ্টি আসে তো বাহির কোনটার ভিতর কোনটা এটাই আমরা বুঝতে পারি না, কারণ আমরা বাহিরেও যেভাবে ভিজি গাড়ির ভিতরে থাকলেও সেম অবস্থায়। অবশ্যই এখানে আমরা টাকা দিয়ে এই অবস্থা ফেস করতে আসি না। না হয় ভালোভাবে সেবা দিন, আর না হলে এটা বন্ধ করে দিন। যাত্রীকে বকাঝকা শুনেও যাত্রীকে সেবা দিতে যাইও আমাদের অনেক প্রবলেম হয়। ভিজে বৃষ্টির ভিতরে গাড়ি চালানো লাগে। 2005 সালে নামানো 30টি বাসের মেয়াদও শেষ হয়েছে 8 বছর আগে। 2013 সালে আনা 10টি বাসেরও একই দশা। এখন বিআরটিসির চলাচলের উপযোগী বাস রয়েছে মাত্র 25টি। এরপরেও যাত্রী সেবা নিয়ে কোনো সংকট দেখছে না কর্তৃপক্ষ। চেষ্টা করি সেবার মানটা সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য। এটার জন্য আমাদের যারা কর্মচারী আছে, অফিসার আছে, আমরা সবাই আপ্রাণ চেষ্টা করি এবং আমাদের সাধ্যের কোনো ত্রুটি রাখি না। যাত্রীরা কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি, যাত্রীরা আমাদের সাথে আছে এবং আশা করি সামনেও থাকবে। গত 1 বছরে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে বিআরটিসি বাসে যাতায়াত করছেন অন্তত 16 লাখ যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে গোসলে নেমে মোহাম্মদ মাহিম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে 0 পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মাহিম চট্টগ্রামের বায়েজিদ থানার শহীদপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায় ঈদের ছুটিতে মাহিম তার দাদি ও ভাই জাফলংয়ে বেড়াতে যায়। দুপুরে জাফলং 0 পয়েন্টে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় মাহিম। পরে স্থানীয় ও ডুবুরিরা ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। সুনামগঞ্জে পর্যটকবাহী নৌযান থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলা, উচ্চস্বরে মাইক বাজানো সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। এই বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মানছে না পর্যটক ও সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে বিপুল পর্যটক সমাগম হওয়ায় বেড়েছে দূষণের মাত্রা। এর মধ্যে হাওরে বর্জ্য ফেলা ও জোরে মাইক বাজিয়ে গণউপদ্রব সৃষ্টির দায়ে 6 ট্রলার ও হাউসবোটকে 15,000 টাকা জরিমানা করা হয়। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় সারি ঘেঁষে অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওর। সবুজ পাহাড় আর নীল জলরাশির টানে সারা দেশ থেকে সুনামগঞ্জে ছুটে আসেন শত শত প্রকৃতিপ্রেমী। টাঙ্গুয়ার হাওরে পর্যটনের নতুন মাত্রা যোগ করতে 6 বছর আগে চালু হয় হাউসবোট। বর্তমানে 300টির নিবন্ধন থাকলেও চলাচল করে প্রায় 600টি হাউসবোট। স্থানীয়রা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে হাওরে পর্যটকবাহী নৌযান চলাচল ও বিভিন্ন বর্জ্য ফেলায় এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। একটু লোক আইতেছে, মনে করুন আমরা নিষেধ দিচ্ছি, নিষেধ দিল মানা না, এরা যে আনি পালাইতেছে। যদি প্রত্যেকটা হাউসবোটের মধ্যে নির্দিষ্ট একটা ডাস্টবিন রাখে তাহলে আমাদের মনে হয় সবারই ভালো। পর্যটনের নামে যে অবস্থাপনাটা চলছে এবং হচ্ছে কি এখানে পরিবেশ দূষণ হচ্ছে, প্রকৃতি নষ্ট হচ্ছে, এটা দেখাটা খুবই জরুরি। পাশাপাশি এখানে হাউসবোটগুলো আছে, এই হাউসবোটগুলো আসলে নীতিমালা মানছেন না।
হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম মানা না হলে করা হচ্ছে জরিমানা। হাউস বোটের যে মালিক আছে তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি, আপনারা ছোট্ট একটা 1.5 মিনিট 2 মিনিট একটা টিভিসি করেন। আমার হাওরে যদি পর্যটক আসতে হয়, তারা যদি মানে এইখানে ঘুরতে চায়, তাহলে তাদেরও একটা গাইডলাইন থাকা উচিত, এই 1.5 মিনিট 2 মিনিটে বলা যে আপনি এই করতে পারবেন, এই করতে পারবেন না। দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট হিসেবে চিহ্নিত টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের আরও কঠোর নজরদারি চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টির প্রবণতা বাড়তে থাকায় কমছে তাপমাত্রা। আজ আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার 25 জেলায় তাপপ্রবাহ বেশি ছিল। চলতি মাসের 17-18 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দেশের 49 জেলায় তাপপ্রবাহ বয়ে গেলে বুধবার তা কমে দাঁড়ায় 25 জেলায়। তীব্র গরমে রাজধানী সহ সারা দেশের মানুষের বেহাল অবস্থা দেখা গেছে। বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির প্রবণতা বাড়তে থাকায় তাপপ্রবাহ কমতে শুরু করেছে। প্রায় 25টা জেলায় তাপপ্রবাহ এখনো বিদ্যমান। এর মধ্যে রংপুর এবং রাজশাহী ডিভিশন টোটাল, এবং বাকি মানে বিচ্ছিন্নভাবে কিছু জেলা রয়েছে। আগামীকালকেও তাপপ্রবাহ যেটা রয়েছে এখন বর্তমানে, আগামীকালকে অনেকটা কমে আসতে পারে। সংস্থাটি বলছে বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমতে পারে। আগামীকালকে কিছু জেলা, পরের দিন কিছু জেলা, এরকম করতে করতে প্রায় হয়তো বা 16-17 তারিখের কাছাকাছি আমাদের দেশ বা সারা বাংলাদেশ থেকে তাপপ্রবাহ মুক্ত হতে পারে। এবং 17 তারিখেই কাছাকাছি সময়ে আমরা 17 তারিখ বা তার আশেপাশের সময়ে সারা দেশে কিছু কিছু জায়গায় আমরা ভারী বর্ষণও দেখতে পাই। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি, এতে তৈরি হচ্ছে অস্বস্তি। আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বৃষ্টির ধরনও পাল্টে গেছে, আর এই কারণে পিছিয়ে গেছে বর্ষাকালের সময়। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য দিয়ে বলেছে, গত কয়েক বছর শীতের মাস ডিসেম্বরেও অতি ভারী বৃষ্টি হয়েছে কিছু জেলায়। বর্ষায় হয়েছে তুলনামূলক কম। জলবায়ুর এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে কৃষিতে, জানালেন আবহাওয়া এবং কৃষিবিদরা। জুন থেকে সেপ্টেম্বর মাস দেশে বর্ষাকাল, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি শীতকাল বলে বিবেচিত। আগে জুনের শুরুতেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতো, এখন বৃষ্টি শুরু হয় জুনের দ্বিতীয় সপ্তাহে, কখনো কখনো আরও পরে। তবে এই বৃষ্টির সময় বেড়ে এখন ডিসেম্বর, এমনকি জানুয়ারি ফেব্রুয়ারিতে যাচ্ছে। দেশের 8 বিভাগীয় জেলার পাশাপাশি আরও 27টি পর্যবেক্ষণ কেন্দ্রে 1980 সাল থেকে 2023 সাল পর্যন্ত আবহাওয়া পর্যবেক্ষণ করে এসব তথ্য পাওয়া গেছে। সারা বাংলাদেশে 5 থেকে 10 তারিখে মনসুন সেট হয়ে যেত, অর্থাৎ বর্ষা শুরু হয়ে যেত। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে 2010 সালের পরে এই মনসুনটা সেট হচ্ছে ডিলে, অর্থাৎ দেরিতে, অর্থাৎ নর্মাল যে ডেট আছে তার থেকে 10-15 দিন দেরি হচ্ছে। বর্ষার মাসগুলোতে কখনো বেশি আবার কখনো কম বৃষ্টির কারণে ধান সহ কিছু ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়েছে, জানান কৃষি কর্মকর্তারা। জলবায়ুর প্রভাবে কিন্তু আমার ফলনে কিছুটা হেরফের হচ্ছে, প্রভাব পড়ছে। তো এখান থেকে রক্ষা করতে গিয়ে তাদেরকে আমরা অভিযোজন করার জন্য বলছি, ওই সময়ে যে ফসলটা উপযোগী টেকসই ওইটা করতে বলছি। শীতকাল যদি কোনো কারণে তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমরা বলছি যে তাপ সহনশীল ফসল। চাষিরা হিসাব কষে দেখেছেন, বর্ষাকালে বৃষ্টির ধরন পরিবর্তনে বেড়ে গেছে উৎপাদন খরচ, কমে গেছে শস্য ও পণ্যের ফসলের পরিমাণ। বর্ষা আগে আসলে এখন সংখ্যা নাই। বর্ষা হলে ধান ডুবে যায়, কামলার দাম বেশি, খরচ বেশি হয়ে যায়। আবহাওয়ার পরিসংখ্যান বলছে, দেশে এখন বর্ষাকালে বৃষ্টি শুরু হয় কক্সবাজারের টেকনাফ থেকে আর শেষ হয় উত্তরাঞ্চলের জেলাগুলোতে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।